সিগারটা ধরিয়ে নিল হোমস। তারপর চেয়ারে হেলান দিয়ে বসে বলল, পুরোটা প্রথম থেকে বলো তো, কিছু বাদ দেবে না। জলের মতোই পরিষ্কার ঘটনাগুলো। এখন শুধু জানতে চাই যে এসবের আসল মানেটা কি। গল্পটা যতদূর খাড়া করতে পেরেছি সেটা আপনাকে বলছি। কয়েক বছর আগে ওই পল্লী অঞ্চলে এই বাড়িটা কেনেন এক ভদ্রলোক। বাড়িটার নাম ইয়ক্সলে ওল্ড প্লেস। ভদ্রলোকের বয়স হয়েছে। বাড়ি কেনার সময় তার নাম বলেন প্রফেসর কোরাম। প্রফেসর কোরাম রুগ্ন এবং চলাফেরার ক্ষমতা প্রায় নেই বললেই চলে। অর্ধেক সময়ই শুয়ে থাকেন, বাকি সময়টা হয় বাড়িময় পা টেনে টেনে লাঠি টুকটুক করে বেড়ান, আর না হয় বাস চেয়ারে বসে হাওয়া খান বাড়ির সামনের জমিতে। চেয়ারটা ঠেলে নিয়ে ঘুরে বেড়ায় বাগানের মালি। প্রতিবেশীদের কয়েকজন খুবই পছন্দ করত তাকে এবং কয়েকবার দেখাও করে গিয়েছিল তার সঙ্গে। আর খুব বড় পণ্ডিত হিসেবে অঞ্চলে তার সুনামও আছে। ঘরের কাজ দেখাশোনা করার জন্য সংসারে মিসেস মার্কার আর সুসান টার্লটন নামে এক পরিচারিকা আছে। উনি এখানে এসে পৌঁছানোর পর থেকেই এই দুজন তার সঙ্গে রয়েছে। দুজনেরই স্বভাব চরিত্র ভালোই। তারা বই লিখছেন প্রফেসর, তাই বছর খানেক আগে তার একজন সেক্রেটারির দরকার হয়। প্রথমে দুজনকে নিয়ে সুবিধা করে উঠতে পারেননি প্রফেসর, কিন্তু তৃতীয় জন আসার পর খুবই খুশি হয়েছিলেন উনি। মিস্টার উইলবি স্মিথ বয়সে একদম তরুণ। ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করে সোজা চলে আসেন প্রফেসরের চাকরিতে। কাজকর্ম দেখিয়ে দুদিনেই প্রফেসরের মন সে জিতে নেয়। সারা সকাল প্রফেসরের ডিকটেশন নেওয়াই তার কাজ। রেফারেন্স আর উদ্ধৃতির জন্য কেতাব হাতড়াতে কেটে যেত সন্ধ্যেটা, কারণ পরদিন সকালে দরকার হতো এইসব তথ্য। কোনোদিনই কোনো সময়ই প্রফেসর কোরামের সঙ্গে ঠোকাঠুকি লাগেনি উইলবি স্মিথের, এবং ছেলেটির বিরুদ্ধে প্রফেসরের কোনো বিদ্বেষও নেই। আমি তার সার্টিফিকেট, কাগজ এসব ঘেটে দেখেছি। প্রথম থেকেই খুব ভদ্র, শান্তশিষ্ট আর কঠোর পরিশ্রমী ছাত্র হিসেবে এসে সুনাম কিনেছে। কোন রকম দুর্বলতাও চরিত্রে ছিল না। কিন্তু এত গুণ থাকা সত্ত্বেও আজ সকালে এই ছেলেটি মারা গেছে প্রফেসরের পড়ার ঘরে, আর মারা গেছে এমন পরিস্থিতির মধ্যে যে যার ফলে মৃত্যুকে খুন ছাড়া আর কিছু বলা যায় না। হাওয়ার ধাক্কায় জানলার পাল্লাটা ঠনঠন করে উঠল। আগুনের কাছে সরে বসলাম আমি আর হোমস। আর তারপর তার কাহিনী এগিয়ে নিয়ে চলল তরুণ ইন্সপেক্টর হপকিন্স। সারা ইংল্যান্ড তন্ন তন্ন করে খুঁজলেও এর চাইতে স্বয়ংসম্পূর্ণ বা বাইরের প্রভাব বিমুক্ত বাড়ি আর পাবেন না আপনি। সারা সপ্তাহ কেটে গেলেও অতগুলো লোকের মধ্যে একজনও বাগানের ফটক পেরোয় না। প্রফেসর নিজের কাজেই ডুবে থাকেন আর বাইরের জগৎ সম্পর্কে একটু আগ্রহ নেই। প্রতিবেশীদের কারোর সাথেও আলাপ ছিল না স্মিথ ছেলেটির। কাজেই প্রফেসরের মতোই জীবনযাপন তাকে করতে হতো। আর বাড়ির কাজের মেয়ে দুটো কোনোদিন বাড়ির বাইরে যেত না। মালিক নাম মর্টিমারই ওই হুইল চেয়ারটা ঠেলে নিয়ে বেড়ায়। আগে আর্মিতে ছিল, এখন পেনশন পাচ্ছে। মর্টিমারের বয়স হয়ে গেছে। তার বাড়ি ক্রিমিয়ায়, স্বভাব চমৎকার। বাড়ির মধ্যে সে থাকে না, থাকে বাগানের একদম শেষে 3 ঘরওয়ালা একটা কটেজে। ইয়ক্সলে ওল্ড প্লেসের চৌহদ্দির মধ্যে মানুষ বলতে শুধু এই কজনকেই আপনি পাবেন। আর একটা কথা, বাগানের গেট থেকে মাত্র 100 গজ দূরেই আছে লন্ডন থেকে চ্যাথাম যাওয়ার মেন রাস্তাটা। একটা ছোট্ট ছিটকিনি দিয়ে আটকানো থাকে ফটকটা, কাজেই যে কোনো বাইরের লোকই ভেতরে চলে আসতে পারে। এবার শুনুন সুসান টার্লটন কি বলছেন। এই ব্যাপারে নিশ্চিত কোনো খবর যদি দিতে কেউ পারে তবে সে এই সুসান টার্লটন। ঘটনাটা ঘটে দুপুরের আগে 11টা থেকে 12টার মধ্যে। ওপরের তলায় সামনের শোবার ঘরে কতগুলো পর্দা টাঙানো নিয়ে ব্যস্ত ছিল সুসান। প্রফেসর কোরাম বিছানা থেকে তখনও ওঠেননি। ওয়েদার খারাপ থাকলে 12টার পরেই উঠতেন তিনি। বাড়ির পেছন দিকে কতকগুলো কাজ নিয়ে ব্যস্ত ছিল মিসেস মার্কার, আর উইলবি স্মিথ ছিল তার শোবার ঘরে। আর শোবার ঘরটাই সে নিজের বসবার ঘর হিসেবে ব্যবহার করত। আর সুসান যে ঘরে ছিল পড়ার ঘরটা তার নিচেই। যখন সে পর্দা টাঙাচ্ছে সেই মুহূর্তে সুসান শুনতে পায় প্যাসেজ বরাবর গিয়ে নিচের পড়ার ঘরে নেমে গেল স্মিথ। স্মিথকে সে দেখেনি, কিন্তু ওরকম চটপটে জোরালো পায়ে চলার শব্দ শুনে তার নাকি কিছুতেই ঘুম হতে পারে না। পড়ার ঘরের দরজা বন্ধ হওয়ার শব্দ নাকি সে শোনেনি। তবে মিনিট খানেক পরেই একটা ভয়াবহ চিৎকার ভেসে আসে নিচের ঘর থেকে। ভাঙা ভাঙা কর্কশ গলায় চিৎকারটা এমনই বিকট, অদ্ভুত আর অস্বাভাবিক যে চেঁচানিটা পুরুষের কি স্ত্রীলোকের তা বোঝা মুশকিল। আর সঙ্গে সঙ্গে সে শোনে ধপ করে একটা জিনিস কিছু পড়ে গেছে। সমস্ত বাড়িটাই নাকি তাতে চেপে উঠেছিল। আর তারপরেই সব নিস্তব্ধ। কিছুক্ষণের জন্য ভয়ে কাঠ হয়ে গিয়েছিল সুসান। তারপরেই সাহস ফিরে আসতে এক দৌড়ে সে নেমে আসে নিচে। ঘোড়ার ঘরের দরজা বন্ধ ছিল। সুসানি গিয়ে তা খোলে আর দেখে ঘরের ভেতরে মেঝের ওপর পড়ে আছে মিস্টার উইলবি স্মিথের দেহ। প্রথমে সুসান আঘাতের কোনো চিহ্ন দেখতে পায়নি, কিন্তু তাকে ধরে তুলতে গিয়েই সে দেখতে পায় ঘাড়ের নিচ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। চোটটা সামান্য হলেও
ক্ষতস্থান খুবই গভীর এবং ওই এক আঘাতেই টুকরো হয়ে গিয়েছিল ক্যারোটিড ধমনী। যে হাতিয়ারে আঘাতের সৃষ্টি তা পড়েছিল তার পাশেই কার্পেটের ওপর। হাতিয়ারটা হলো গালা সিলমোহর করার একটা ছোট্ট ছুরি। পুরনো কায়দায় সাজানো লেখবার টেবিলে এ ধরনের ছুরি হামেশাই আপনি দেখতে পাবেন। ছুরির হাতলটা হাতির দাঁতের ফলাটা বেশ শক্ত। প্রফেসরের নিজের টেবিলেই অন্যান্য জিনিসপত্রের মধ্যে এই ছুরিটাও ছিল। প্রথমে সুজান ভেবেছিল স্মিথ বোধহয় মারা গেছে, কিন্তু তার চোখে মুখে জল ছেটাতেই মুহূর্তের জন্য সে চোখ খোলে, বিড়বিড় করে বলে, প্রফেসর, সেই মেয়েটা। সুজান দিব্যি করে বলতে রাজি আছে যে ঠিক এই কটা শব্দই সে উচ্চারণ করেছিল। আরো কিছু বোধহয় বলতে চেষ্টা করছিল, ডান হাতটা তুলেও ছিল, কিন্তু তারপরেই তার মৃত্যু হয়। এর মধ্যে মিসেস মার্কারও ঘরে পৌঁছায়, কিন্তু একটু দেরি হয়ে যাওয়ায় ছেলেটার লাস্ট কথাগুলো আর শুনতে পায়নি। সুজানকে বডির পাশে রেখে ও দৌড়ে যায় প্রফেসরের ঘরে। তিনি বিছানায় উঠে বসেছিলেন। আতঙ্কে তার মুখ নাকি নীল হয়ে গিয়েছিল। ওই রক্ত জমানো চিৎকার শুনেই বোধহয় তার বিশ্বাস হয়ে গিয়েছিল যে খুব ভয়াবহ কিছু একটা ঘটেছে। মিসেস মার্কারের মনে আছে, রাতের পোশাক তখনও ছাড়েননি প্রফেসর। আর সত্যি মর্টিমারের সাহায্য ছাড়া তো পোশাক পরিবর্তন করা সম্ভব নয় তার পক্ষে। মর্টিমারের ওপর আদেশ ছিল দুপুর 12টার পরে আসার। প্রফেসর বলছেন দূর থেকে ভেসে আসে একটা চিৎকার, আর সেটা উনি শুনেছেন বটে, কিন্তু তার বেশি আর কিছুই জানেন না। স্মিথ ছেলেটির শেষ কথাকটিরও কোনো অর্থ তিনি বলতে পারলেন না। তার মতে এই কথাগুলো আসলে নিছক প্রলাপ ছাড়া আর কিছু নয়। ওনার বিশ্বাস দুনিয়ায় কোনো শত্রু উইলবারি স্মিথের নেই এবং হত্যার কোনো কারণও তিনি খুঁজে পাচ্ছেন না। উনি মালি মর্টিমারকে পাঠিয়েছিলেন স্থানীয় পুলিশ ডেকে আনতে। একটু পরেই হেড কনস্টেবল আমাকে খবর পাঠায়, আর আমি না যাওয়া পর্যন্ত কোনো জিনিসের নড়চড় হয়নি এবং কড়া হুকুম জারি করা ছিল যেন কেউ ফটক থেকে বাড়িতে আসার পথটার ওপর চলাফেরা না করে। মিস্টার হোমস, আপনার থিওরি কাজে লাগাবার এই সুবর্ণ সুযোগ। কোনো কিছুরই অভাব নেই অকুস্থলে, কেবল শার্লক হোমস ছাড়া। যাক, সেখানে পৌঁছে কাজকর্ম কি করলে বা সেটা বলো। মিস্টার হোমস, প্রথমেই আপনাকে একটা নকশা দেখাচ্ছি। নকশাটা মোটামুটি হলেও প্রফেসরের পড়ার ঘরের অবস্থান এবং এই কেসের অন্যান্য পয়েন্টগুলো সম্বন্ধে একটা ধারণা আপনি পেয়ে যাবেন। আর এতে আমি কিভাবে তদন্ত করেছি সেটা বুঝতে আপনার সুবিধা হবে। নকশাটা ভাঁজ খুলে মিলে ধরল হপকিন্স। হোমস তার হাঁটুর উপরে কাগজটা বিছিয়ে নিল। আমিও উঠে গিয়ে হোমসের পেছনে দাঁড়িয়ে কাঁধের ওপর দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম ছকটা। নকশাটা অবশ্য খুব পরিষ্কার নয়, আর যে পয়েন্টগুলো নিতান্ত প্রয়োজনীয় মনে হয়েছে আমার কাছে সেইগুলোই শুধু ধরে রেখেছি। বাকি যা কিছু তা নিজের চোখেই পরে দেখবেন। আচ্ছা, প্রথম থেকে শুরু করছি। যদি ধরে নি হত্যাকারী বাইরে থেকে এসেছিল বাড়ির মধ্যে, তাহলে প্রশ্ন উঠছে সে কিভাবে ভেতরে ঢুকলো। আচ্ছা, সে মানে কিন্তু আমি এখানে স্ত্রী আর পুরুষ দুজনকেই বোঝাচ্ছি। আর সে নিশ্চয়ই ঢুকেছে এই পিছন দিককার দরজার বাগানের রাস্তাটা দিয়ে, কারণ এই দিক দিয়ে সোজাসুজি পড়ার ঘরে আসা যায়। অন্য কোনো পথ দিয়ে আসতে গেলে অনেক ঘুরে তবে তাকে আসতে হতো। উনি পালিয়েওছে এই রাস্তাটা দিয়েই, কারণ ঘর থেকে বেরোবার আর দুটো রাস্তার একটা বন্ধ করেছিল সুজান সিঁড়ি দিয়ে নামবার সময়, আর একটা রাস্তা তো সোজা প্রফেসরের শোবার ঘরের দিকেই গেছে। তাই সময় নষ্ট না করে তক্ষুনি আমি বাগানের রাস্তাটা নিয়ে পড়লাম। বৃষ্টি হওয়ায় জলে প্যাচপ্যাচে হয়েছিল রাস্তাটা, সুতরাং সেখানে পায়ের ছাপ থাকা খুব স্বাভাবিক। কিন্তু পরীক্ষা করার পর বুঝলাম হুঁশিয়ার আর পাক্কা ক্রিমিনালের সঙ্গেই কাজে নামতে হয়েছে আমায়। রাস্তার ওপর কোনো রকম পায়ের ছাপ নেই। রাস্তার ধারে ধারে ঘাসের বর্ডারের ওপর দিয়ে যে কেউ হেঁটে গেছে সেটা অবশ্য আমি বুঝতে পেরেছিলাম। এও বুঝলাম রাস্তায় পায়ের ছাপ যাতে না পড়ে তার জন্যই সে এতটা সতর্ক ছিল। স্পষ্ট কোনো ছাপ আমি পাইনি, তবে না পেলেও মারিয়ে যাওয়া ঘাসগুলোর অবস্থা দেখে আমি বুঝেছিলাম কেউ না কেউ নিশ্চয়ই হেঁটে গেছে সেখান দিয়ে। সেই যে হত্যাকারী সেটা বুঝলাম এই জন্য যে বৃষ্টিটা হয়েছে রাতে, আর আজ সকালে মালি বা অন্য কেউ ওই রাস্তায় হাঁটেনি। এক সেকেন্ড, বাগানের পথটা গেছে কোথায়? বড় রাস্তায়। কত লম্বা এই পথটা? শখানেক গজের মতো। পথটা যেখানে ফটকের মাছ দিয়ে গেছে সেখানেই তো পায়ের ছাপ পেতে। কপাল খারাপ মিস্টার হোমস, রাস্তাটা ঠিক ওই জায়গাটায় ডালি দিয়ে বাঁধানো। আর বড় রাস্তায় কোনো ছাপ না। দলে কাদায় অবস্থা খুব শোচনীয় সেখানে। কি বিপদ! আচ্ছা, ঘাসের ওপর ছাপটা দেখে কি মনে হলো? লোকটা বাড়ির দিকে আসছিল না বাড়ির বাইরে যাচ্ছিল তা বলা মুশকিল। পরিষ্কার ছাপ কোথাও পাইনি। বড় পা না ছোট পা সেটাও বোঝা খুব মুশকিল মিস্টার হোমস। ওহো, তারপর থেকেই তো মুষলধারে বৃষ্টি নেমেছে আর হ্যারিকেনের মতো এমন তুমুল ঝড় বইছে। এখন প্রচন্ড শক্ত হবে ঘাসের ওপর পায়ের ছাপ দেখে কিছু বুঝতে পারা। যাক, কি আর করা যাবে। হপকিন্স, তুমি যে কিছুই করতে পারোনি এই সম্পর্কে নিশ্চিত হওয়ার পর কি করলে?
আমার তো মনে হয় নিশ্চিতভাবে অনেক কিছু আমি করতে পেরেছি মিস্টার হোমস। বাইরে থেকে কেউ অতি সাবধানে বাড়ির মধ্যে ঢুকেছে তা আমি জেনেছি। এরপর করিডোরটা পরীক্ষা করলাম, নারকেল দড়ির মাদুর বেছানো সেখানে এবং কোনো রকম ছাপ তার ওপর পড়েনি। এখান থেকে এসে পড়লাম ঘরে, অল্প কয়েকটা আসবাব দিয়ে সাজানো ঘর। প্রধান সামগ্রী হলো একটা মস্ত বড় খেলবার টেবিলের সঙ্গে লাগোয়া একটা বিউরোর দুপাশে দুসারি ড্রয়ার, মাঝখানে একটা ছোট্ট কাবার্ড। ড্রয়ারগুলো খোলা ছিল বটে, কিন্তু তালা চাবি দেওয়া ছিল কাবার্ডে। দেখে মনে হলো ড্রয়ারগুলো সবসময় খোলাই থাকে আর মূল্যবান কিছু সেখানে রাখা হয় না। কাবার্ডের মধ্যে কতগুলো দরকারি কাগজপত্র আছে, তবে তার এমন কোনো চিহ্ন দেখলাম না যা থেকে মনে হয় যে কেউ কাবার্ডটা খোলার চেষ্টা করেছিল। প্রফেসরও বললেন যে কিছুই চুরি যায়নি, কাজেই চুরি চামারি একবারই হয়নি এ বিষয়ে আমি নিশ্চিত। আচ্ছা, এবারে আসা যাক ছেলেটার বডি প্রসঙ্গে। লাশটা পাওয়া গেছিল বিউরোর কাছেই, একটু বাঁদিকে চাটে যেখানে দাগ দিয়েছি এই জায়গাটায়। ছুরি মারা হয়েছে ঘাড়ের ডান দিকে, পেছন দিক থেকে সামনের দিকে। তাই নিজেই যে সে নিজেকে ছুরি মারেনি সে বিষয়ে সন্দেহের বেশি অবকাশ থাকছে না। ছুরির উপরে তো পড়েও যেতে পারে, বলল হোমস। এক্স্যাক্টলি, সে ধারণা আমার মাথাতেও এসেছিল, কিন্তু ছুরিটাকে পড়ে থাকতে দেখলাম বডির কাছ থেকে বেশ কয়েক ফুট দূরে। সুতরাং ওই ধারণা একেবারেই অসম্ভব। তারপরে ধরুন ছেলেটার লাস্ট কথাটা এবং সব শেষে রয়েছে মৃত ব্যক্তির ডান হাতের মুখে পাওয়া এই অত্যন্ত দরকারি এই প্রমাণটা। পকেট থেকে একটা কাগজের ছোট প্যাকেট বার করলো স্ট্যানলি হপকিন্স। প্যাকেটটা খুলে ফেলতেই ভেতর থেকে বেরিয়ে পড়লো একটা সোনার প্যাশনের চশমা। কালো সিল্কের ছেঁড়া সুতোটা ঝুলছিল চশমার দুপাশ থেকে। তারপর হপকিন্স বলল, উইলবি স্মিথের দৃষ্টিশক্তি বরাবরই খুব ভালো, কাজেই এই জিনিসটা যে খুনির চোখ থেকেই ছিনিয়ে নেওয়া হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহই থাকতে পারে না। চশমাটা নিজের হাতে তুলে নিল শার্লক হোমস। তারপর অপরিসীম আগ্রহ নিয়ে তন্ময় হয়ে পরীক্ষা করতে লাগলো খুঁটিয়ে খুঁটিয়ে। নাকের ওপর লাগিয়ে কিছু পড়ার চেষ্টা করলো। তারপর উঠে গেল জানলার কাছে, কিছুক্ষণ তাকিয়ে রইল রাস্তার দিকে। ফিরে এসে জোরালো আলোর নিচে উল্টে পাল্টে অতি সূক্ষ্মভাবে কি যেন দেখলো। সবশেষে নিঃশব্দে একচোট হেসে নিয়ে টেবিলে বসে পড়ে একটা কাগজে খসখস করে কয়েকটা লাইন লিখে টোকা মেরে কাগজটা এগিয়ে দিল স্ট্যানলি হপকিন্সের দিকে। বলল, তোমার জন্য এর বেশি এই মুহূর্তে আর কিছু করতে পারছি না আমি। কাগজটা তোমার কাজে লাগতে পারে। কাণ্ড দেখে হপকিন্স তাজ্জব হয়ে গিয়েছিল। এইবার কাগজটা তুলে নিয়ে জোরে জোরে পড়তে শুরু করলো। যে কথাগুলো হোমস লিখেছিল তা হলো, অত্যন্ত মার্জিত স্বভাবের একজন স্ত্রীলোককে আমাদের প্রয়োজন। তার বেশভূষা ভদ্র মহিলার মতো, নাক অসাধারণ রকমের মোটা এবং নাকের দুপাশের দু চোখ খুবই ঘেঁষাঘেঁষি। তার কপাল কুঁচকোনো, চোখ কুঁচকে তাকানোর অভ্যেস আছে এবং সম্ভবত কাঁধ দুটো গোল। দেখা যাচ্ছে গত কয়েক মাসের মধ্যে অন্ততপক্ষে দুবার চক্ষু পরীক্ষকের কাছে তাকে যেতে হয়েছে। যেহেতু তার চশমার লেন্সের শক্তি খুবই বেশি এবং যেহেতু চক্ষু পরীক্ষকের সংখ্যা খুব বেশি নেই, সুতরাং তাকে খুঁজে বার করা বিশেষ কঠিন হবে না। হপকিন্সের অবাক চাহনি দেখে মুচকি হেসে ওঠে হোমস। আমারও চোখে মুখে নিশ্চয় প্রতিফলিত হয়ে উঠেছিল গোয়েন্দা প্রবরের এই বিস্ময়। আরে খুবই সোজা আমার অনুমান সিদ্ধান্ত। চশমা ছাড়া এমন কোনো বস্তু নেই যা থেকে এত ভুরি ভুরি কিন্তু নিখুঁত সিদ্ধান্ত পাওয়া যায়, বুঝলে? এমন কোনো বস্তুর নাম করাই কঠিন হবে। আর এই চশমাটা তো আরো অসাধারণ। প্যাশনেটা যে কোনো মহিলার তা বুঝেছি এর হালকা সূক্ষ্ম গড়ন দেখে এবং বিশেষ করে মরবার আগে স্মিথের শেষ কটি শব্দ থেকে। তার স্বভাব মার্জিত কিনা এবং বেশভূষা ভদ্রচিত কিনা তা বুঝেছি চশমাটা সোনার দেখে। চশমাটা নিরেট সোনার এবং সুন্দরভাবে বাঁধানো। এমন রুচিশীল প্যাশনে যিনি চোখে লাগান তিনি যে অন্য দিক দিয়ে অপরিচ্ছন্ন হবেন তা কল্পনা করা একটু কষ্টকর। চশমাটা চোখে লাগালেই দেখবে টিপটা তোমার নাকের পক্ষে খুব চওড়া হচ্ছে। তার মানে এই ভদ্রমহিলার নাকটি গোড়ার দিকে খুবই মোটা। আর এই ধরনের নাক সাধারণত ছোট আর পুরু হয়, কিন্তু এর অনেক ব্যতিক্রম আছে বলেই এটার ওপর বেশি জোর দিইনি। আমার নিজের মুখ সরু, কিন্তু তা সত্ত্বেও নাকের ওপর চশমা লাগালে কিছুতেই দুই চোখের তারাকে কাঁচ দুটোর মাঝামাঝি বা তার কাছাকাছিও আনতে পারছি না। সুতরাং ভদ্রমহিলার চোখ দুটো যে নাকের একদম গা ঘেঁষে তা বুঝতে দেরি হলো না। বসান, চশমাটা হাতে নিলেই বুঝবে কাঁচ দুটো কনকেভ অর্থাৎ অবতল এবং তার পাওয়ারও অস্বাভাবিক রকমের বেশি। সারা জীবন ধরে যে ভদ্রমহিলার দৃষ্টি এতখানি সংকুচিত, তার শরীরেও যে এমন চাহনির বৈশিষ্ট্য ফুটে উঠবে তাতে কি আশ্চর্যের কিছু আছে? কপাল, চোখের পাতা আর কাঁধ, এই তিন জায়গাতেই দেখা যায় কুঁচকে তাকানোর এইসব চিহ্ন।
আমি বললাম, হ্যাঁ তোমার যুক্তিতর্ক সবই তো বুঝলাম, কিন্তু একটা জিনিস ভাই বুঝলাম না। চক্ষু পরীক্ষকের কাছে গত কয়েক মাসের মধ্যে ভদ্রমহিলাকে দুবার যেতে হয়েছে, এই জিনিসটা কি করে যে আবিষ্কার করলে তা তো বুঝলাম না। চশমাটা তুলে নিল হোমস, বলল, হাত দিলেই বুঝবে টিপের ওপরে কুদে কুদে সোলার ফিতে লাগিয়ে দেওয়া হয়েছে নাকের ওপর চাপ কমানোর জন্য। আর একটা ফিতের রং চলে গেছে, ব্যবহারের ফলে একটু ক্ষয়েও গেছে, অন্যদিকটা আনকোড়া। আজ এই পরিষ্কার দেখা যাচ্ছে একটা ফিতে পড়ে যাচ্ছে, আর একটা ফিতে পড়ে যাওয়ার পর নতুন করে লাগানো হয়েছে এই ফিতেটাকে, পুরনো সোলাটাকে কিন্তু লাগানো হয়েছে মাস কয়েকের মধ্যেই। দুটো ফিতে দেখতে হুবহু একরকম, আর তাই বললাম একই দোকানে দুবার যেতে হয়েছে ভদ্রমহিলাকে। সাবাস, এ তো অসাধারণ। প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে হপকিন্স। ভাবুন তো, একেবারে সবকটা প্রমাণ হাতের মুঠোয় নিয়েও এত খবরের ছিটে ফোটাও আমি জানতে পারিনি। অবশ্য আমার ইচ্ছা ছিল লন্ডন শহরের সবগুলো চোখের ডাক্তারখানায় একবার করে ডু মেরে দেখবো, তা তো করবেই। এছাড়া কেসটা সম্পর্কে আমাদের আর কিছু বলার আছে তোমার? না, আর কিছুই নেই মিস্টার হোমস। আমার তো মনে হয় আমি যা জানি আপনিও তাই জানেন, নয়তো বেশিই জানেন। গ্রামের পথে রেল স্টেশনে কোনো আগন্তুককে দেখা গিয়েছিল কিনা এ সম্বন্ধে খোঁজ নিয়েছিলাম। কাউকে দেখা গেছে বলে কোনো খবর এখনো শুনিনি। খুনটার পেছনে কোনো রকমের উদ্দেশ্যের নামগন্ধ নেই, এবং এই না থাকাটাই জানেন বারবার গুলিয়ে দিচ্ছে আমায়। যাহা একটা মোটিভের ছায়াটুকু পর্যন্ত কেউ ধরে উঠতে পারলো না। এই দিক দিয়ে অবশ্য তোমায় সাহায্য করতে পারবো না আমি। তুমি কি চাও আমরা কালকে আসি তোমার সঙ্গে? যাওয়াটা যদি আমার পক্ষে অতিরিক্ত না হয় মিস্টার হোমস, তাহলে সত্যিই খুব খুশি হই আপনি এলে। পরের দিন পৌঁছলাম ইয়ক্সলে ওল্ড প্লেসে। বাগানের ফটকে দেখা হলো একজন কনস্টেবলের সঙ্গে। কিছু খবর আছে উইলসন? না স্যার, কিছু নেই। কোনো আগন্তুককে দেখা গেছে এই অঞ্চলে? না স্যার, স্টেশনের কাছে প্রত্যেকেই জোর গলায় বলছে গতকাল কোনো অচেনা লোকই আসেনি বা যায়নি ওপর দিয়ে। সরাইখানার হোটেলগুলো খোঁজ নিয়েছিলে? হ্যাঁ স্যার, এখনো তেমন কাউকে পাওয়া যায়নি। এখান থেকে তো হেঁটেই যাওয়া যায় চ্যাথাম। যে কোনো লোকের পক্ষেই ওখানে থাকা বা সবার অগোচরে ট্রেনে চড়া সম্ভব। এর মধ্যে এগিয়ে আসে হপকিন্স। মিস্টার হোমস, এই সেই বাগানের পথ। আমি আবার বলছি, গতকাল কোনো চিহ্ন এখানে ছিল না। দাগগুলো কোন দিকের ঘাসের উপর দেখেছিলে? এইদিকে স্যার, ফুলের ঝোপ আর রাস্তার মাঝে এই সরু ঘাসের বর্ডারের ওপর। দাগগুলো এখন আর দেখতে পাচ্ছি না বটে, কিন্তু গতকাল বেশ পরিষ্কার চিহ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, এখান দিয়ে কেউ না কেউ তো গেছে। ঘাসের বর্ডারের ওপর ঝুঁকে পড়ে বলল হোমস। খুবই হুঁশিয়ার হয়ে পা ফেলেছেন ভদ্রমহিলা, কারণ বেসামাল হলেই পায়ের ছাপ থেকে যেত একদিকে রাস্তার ওপর, অন্যদিকে পায়ের ছাপ আরো স্পষ্টভাবে ফুটে উঠত ফুলের ঝোপের নরম মাটির ওপর। হ্যাঁ স্যার, মেয়েটির মাথা দেখছি খুবই ঠান্ডা। অভিসন্ধি লুকোনো চকিত চাহনি ভেসে যেতে দেখলাম হোমসের ওপর দিয়ে। ভদ্রমহিলা এই পথ দিয়ে এসেছেন বলছিলে না? হ্যাঁ স্যার, আর কোনো রাস্তা ছিল না। ঘাসের এই বর্ডারটার ওপর দিয়ে? অফকোর্স মিস্টার হোমস। কাজটা খুবই অসাধারণ বুঝলে ভাই, খুবই অসাধারণ। বেশ বেশ, আমার তো মনে হয় রাস্তা দেখা শেষ হয়েছে। এবার চলো এগিয়ে যাওয়া যাক। বাগানের এই গেটটা সাধারণত খোলা হয়, তাই না? তাহলে গট গট করে ঢুকে পড়া মেয়েটিকে আর কিছুই করতে হয়নি দেখছি। খুন করার অভিপ্রায় তার মনে ছিল না, থাকলে উপযুক্ত হাতিয়ার তিনি নিয়েই আসতেন। লেখবার টেবিল থেকে ছুরিটা তুলে নিতেন না। এই করিডোর দিয়ে এগিয়ে গেলেন তিনি। নারকেল দড়ির মাদুরের ওপর কোনো ছাপি না রেখে যাননি। তারপর এসে পড়লেন পড়ার ঘরে। এখানে কতক্ষণ ছিলেন তা ধরবার কোনো উপায় আমাদের নেই। কয়েক মিনিটের বেশি নয় স্যার। আপনাকে বলতে ভুলে গেছিলাম, ওই কাণ্ডের একটু আগেই ঘর পরিষ্কার করবার জন্য মিসেস মার্কার ঢুকেছিল, আর মিনিট 15 মতো সেই ঘরে ছিল। বেশ, তাহলে খানিকটা দিশে পাওয়া যায়। ভদ্রমহিলা এ ঘরে ঢুকে পড়লেন। তারপর কি করলেন? এগিয়ে গেলেন লেখবার টেবিলের কাছে। এইখানে কেন? ড্রয়ারে রাখা কিছুর জন্য নয়। তার নেওয়ার মতো কিছু যদি থাকে ঘরে, তবে তার তালা চাবি দিয়ে রাখাই স্বাভাবিক। না হপকিন্স, কাঠের ওই বিউরোটার মধ্যেই ছিল কিছু। আরে, বিউরোর সামনের দিকে আঁচড়টা কিসের? ওয়াসন, তো একটু আলো ধরো তো। যে দাগ নিয়ে সে এত মেতে উঠেছে তা শুরু হয়েছে চাবির গর্ত টান দিকে তামার পাতের ওপর। প্রায় ইঞ্চি চারেক লম্বা আঁচড়টা, আর কাঠের ওপর দিয়ে যাওয়ার সময় বার্নিশটাও তুলে ফেলেছে। আমি ওটা দেখেছি মিস্টার হোমস, কিন্তু চাবির গর্তের আশেপাশে এ ধরনের আঁচড় তো হামেশাই দেখা যায়। কিন্তু এই দাগটা যে আনকোড়া, একদম নতুন। দেখছো না কাটার জায়গাটায় তামাটা কিরকম চকচক করছে?
আঁচড়টা পুরনো হলেও সমস্ত তামার পাতটার যা রং, আঁচড়টার রঙও তাই হতো। আমার এই লেন্সের মধ্যে দিয়ে দেখো, খালের দুপাশে যেমন মাটি জমে থাকে উঁচু হয়ে, ঠিক তেমনই জমে আছে আঁচড়টার দুপাশে। মিসেস মার্কার আছেন নাকি? ঘরে ঢুকলো একজন বিষণ্ণমুখী বৃদ্ধা। আজ সকালে এই বিউরোর ধুলো ঝেড়েছিলে তুমি? হ্যাঁ স্যার। এই আঁচড়টা লক্ষ্য করেছিলে? না স্যার। আমারও তাই বিশ্বাস তুমি করনি, কারণ ধুলো ঝাড়ার পর বার্নিশের এই কুচোগুলো তাহলে এখানে থাকতো না। এই বিউরোর চাবি কিরকম? চাপ কোম্পানির চাবি। বেশ বেশ, মিসেস মার্কার এবার তুমি যেতে পারো। একটু এগোতে পেরেছি আমরা। ভদ্রমহিলা ঘরে ঢুকলেন, বিউরোর কাছে এগিয়ে গেলেন, তারপর হয় খুলে ফেললেন কভারটা অথবা খুলবার চেষ্টা করছেন। উনি ব্যস্ত। ঠিক তখনই ঘরে ঢুকলো উইলবি স্মিথ। তাড়াহুড়ো করে চাবিটা বার করতে গিয়ে পাল্লার খানিকটা আঁচড়ে ফেললেন চাবি দিয়ে। উইলবি স্মিথ চেপে ধরলো তাকে। মরিয়া হয়ে হাতের কাছে যা পেলেন তাই তুলে নিলেন। দুর্ভাগ্যক্রমে হাতে উঠে এলো এই ছুরিটা, এবং সঙ্গে সঙ্গে তাই দিয়ে তিনি আঘাত হানলেন স্মিথের ওপরে। উদ্দেশ্য ছিল কোনো মতে ওর কবল থেকে নিজেকে মুক্ত করে নেওয়া, কিন্তু আঘাতটা হয়ে গেল মারাত্মক। পড়ে গেল স্মিথ আর শটগান দিলেন ভদ্র মহিলা। যা নিতে তার আগমন, যাওয়ার সময় তা নিয়েও যেতে পারেন, নাও নিতে পারেন। সুজান আছে নাকি? এই তো। আচ্ছা সুজান, চিৎকারটা শোনার পর ওই দরজাটা দিয়ে কারোর পক্ষে বেরিয়ে যাওয়া সম্ভব ছিল কি? না স্যার, তা অসম্ভব। সিঁড়ি দিয়ে নামতে নামতে প্যাসেজে তাহলে কাউকে না কাউকে ঠিক দেখতে পেতাম আমি। তাছাড়া দরজাটা তো একেবারেই খোলেনি, খুললে শব্দ শুনতে পেতাম। তাহলে পালানোর রাস্তার সমস্যা মীমাংসা হয়ে গেল। যে পথে এসেছিলেন ভদ্রমহিলা সেই পথেই পালিয়েছেন, তাই কি? আচ্ছা, এই দ্বিতীয় প্যাসেজটা তো প্রফেসরের ঘরের দিকে গেছে, তাই না? এদিক দিয়ে বেরোবার আর কোনো রাস্তা আছে কি? না স্যার। তাহলে আমরা বরং প্রফেসরের ঘরে গিয়ে আলাপ করে আসি তার সঙ্গে। আরে হপকিন্স, এই দেখো, প্রফেসরের করিডোরেও দেখছি নারকেল দড়ির মাদুর বিছানো। হ্যাঁ, তাতে কি হয়েছে? এই কেসটার সঙ্গে এই ব্যাপারে কোনো সম্পর্ক দেখতে পাচ্ছ না? বেশ বেশ, এর উপর জোর দিতে চাই না আমি। বোধহয় আমারই ভুল, কিন্তু তবুও পয়েন্টটা খুবই ইঙ্গিতময়। ঠিক আছে, চলে এসো আমার সঙ্গে, আলাপ করিয়ে দাও প্রফেসরের সাথে। প্যাসেজ বরাবর এগিয়ে গেলাম আমরা। বাগানের পথের দিকে যে প্যাসেজটা গেছে তার যা দৈর্ঘ্য, এটারও তাই। করিডোরের প্রান্তে এক সারি সিঁড়ি উঠে গিয়ে শেষ হয়েছে একটা দরজার সামনে। হপকিন্স টোকা দিল দরজায়। তারপর আমাদের নিয়ে ঢুকলো প্রফেসরের শোবার ঘরে। ঘরটা বেজায় বড়, চারিদিকে অসংখ্য বইয়ের সারি, সেলফ উপচে পড়ছে বইয়ের পাহাড় জমে ওঠে। ঘরের কোণে কোণে এবং আলমারিগুলোর পায়ার কাছে মেঝের উপরে অনেক বই পড়ে আছে। বিছানাটা ঘরের ঠিক মাঝখানে, চারিদিকে বালিশ সাজিয়ে তার উপর ভর দিয়ে বসেছিলেন বাড়ির মালিক। এরকম ধরনের অসাধারণ চেহারার লোক আমি কম দেখেছি। হাড় সর্বস্ব রোগা মুখ, টিয়া পাখির মতো বাঁকানো নাক, গুচ্ছ গুচ্ছ ঝোপের মতো ঠেলে বেরিয়ে আসা ভুরুর নিচে গভীর গর্তের মতো জলজল করছিল একজোড়া কুচকুচে কালো চোখ। অন্তর্ভেদী দৃষ্টি মেলে আমাদের পানে তাকিয়েছিলেন প্রফেসর। ভদ্রলোকের চুল দাড়ি সবই ধবধবে সাদা, কিন্তু মুখের চারপাশের দাড়িতে হলদে রঙের ছোপ লেগেছিল অদ্ভুতভাবে। সাদা চুলের ঝোপের মধ্যে জ্বলছিল একটা সিগারেটের আগুন। বাসি তামাকের ধোঁয়ার দুর্গন্ধ ভাসছিল ঘরের বাতাসে। হোমসের পানে ভদ্রলোককে হাত বাড়িয়ে দিতে দেখলাম নিকোটিনের হলদে রঙের ছোপ তার হাতেও লেগেছে। ধূমপান করেন মিস্টার হোমস? বাছাই করা ইংরেজি বললেন প্রফেসর, কিন্তু উচ্চারণটা বেশ অদ্ভুত। হোমস একটা সিগারেট ধরিয়ে নিয়ে ঘরের সবকিছু তীক্ষ্ণ চোখে মেপে নিচ্ছিল। ছেলেটা খাসা ছিল। আরে মশাই, আর কয়েক মাস ট্রেনিং দিলেই চমৎকার অ্যাসিস্ট্যান্ট হয়ে উঠতো। কেসটা সম্বন্ধে আপনার কি মনে হয় মিস্টার হোমস? এখনো মন ঠিক করে উঠতে পারিনি। আমরা তো প্রত্যেকে এখনো অন্ধকারেই রয়েছি। এই অন্ধকারের মধ্যে যদি কিছু আলো নিক্ষেপ করতে পারেন তাহলে সত্যি কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। বৃদ্ধ প্রফেসরের কথা শুনতে শুনতে ঘরের একদিকে এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ক্রমাগত পায়চারি করছিল হোমস। লক্ষ্য করলাম প্রচন্ড দ্রুত বেগে সিগারেট খেয়ে চলেছে সে। দেখেই বোঝা যায় আলেকজান্দ্রিয়ান সিগারেটের প্রতি এই প্রফেসরের চেয়ে কোনো অংশে লোভ কম নেই তার। বৃদ্ধ বললেন, এমনিতেই আমি রুগ্ন, স্বাস্থ্য খুবই দুর্বল, তার উপর আমার অ্যাসিস্ট্যান্টকেও সরিয়ে নেওয়া হলো কাজ থেকে। কাজেই জানি না এত কাজ আমি শেষ করব কি করে। মিস্টার হোমস, আপনি তো দেখছি আমার চাইতেও তাড়াতাড়ি ধূমপান করেন। মৃদু হাসল হোমস। এ বিষয়ে আমি বিজ্ঞ পরীক্ষক। বলতে বলতে
সে আর একটা সিগারেট তুলে নিল বাক্স থেকে। এটা তার 4 নম্বর সিগারেট। তার সদ্য শেষ হওয়া সিগারেটের অংশটা দিয়ে নতুন সিগারেটটা ধরিয়ে নিয়ে সে বলল, জেরা ঝামেলায় ফেলে আপনাকে আর বিরক্ত করবো না প্রফেসর। আমি আগেই শুনেছি খুনের সময় আপনি শয্যায় ছিলেন এবং এই সম্পর্কে কিছুই জানেন না। শুধু একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে, ছেলেটা মরবার সময় বলে গিয়েছিল প্রফেসর সেই মেয়েটা, এই সম্বন্ধে আপনি কিছু ভেবেছেন কি? মাথা নাড়ালেন প্রফেসর, বললেন, সুসান পল্লী অঞ্চলের মেয়ে। এ শ্রেণীর মেয়েদের অবিশ্বাস্য রকমের নির্বুদ্ধিতার কথা তো আপনার জানা নয়। হ্যাঁ, আমার মনে হয় অন্তিম সময় বেচারা স্মিথ প্রলাপের ঘোরে পিড়পিড় করে অবদ্ধ অস্পষ্ট কিছু বলে গেছে, আর এই মেয়েটা তাকেই সাজিয়ে গুছিয়ে একটা অর্থহীন খবর তৈরি করে নিয়েছে। আচ্ছা, তাই খুনটা সম্বন্ধে আপনার নিজের কোনো ব্যাখ্যা? খুন বোধহয় নয় মিস্টার হোমস, দুর্ঘটনা। শুধু আপনাকেই বলতে সাহস পাচ্ছি, এটা আত্মহত্যা। অনেক রকমের লুকোনো কষ্ট থাকে তো তরুণদের মনে, হৃদয় সম্পর্কিত অনেক ব্যাপার। হ্যাঁ, কোনোদিনই সেসব আমরা জানতে পারিনি। খুনের চাইতে বরং এই ধারণাটার খানিকটা মানে আছে। কিন্তু চশমাটা, নেহাতি ছাত্র আমি, শুধু স্বপ্নই দেখি। বাস্তব জীবনের সমস্যা ব্যাখ্যা করার মতো যোগ্যতা আমার নেই। তবুও আমরা জানি ভালোবাসার পরিণতি মাঝে মাঝে বড় বিচিত্র আকার ধারণ করে। সে যাই হোক, আর একটা সিগারেট নিন। এই জিনিস এরকম সমাদর পাচ্ছে দেখলেও আনন্দ। হাত পাখা, দস্তানা, চশমা, এইসব জিনিসের মধ্যে কে যে কোন জিনিসটা নিয়ে যাবে আর কোনটা রেখে যাবে তা কি কেউ বলতে পারে? এই ভদ্রলোক ঘাসের ওপর পায়ের ছাপের কথা বলছিলেন, কিন্তু যাই বলুন, ও বিষয় ভুল হওয়াটা খুবই সহজ। আর ছুরি পড়ে যাওয়ার সময় অনায়াসেই তা দূরে ছুঁড়ে ফেলে দিতে পারে হতভাগা স্মিথ। সম্ভবত ছেলে মানুষের মতো কথা বলছি আমি, কিন্তু আমার মতে নিজের হাতেই নিয়তির বিধান মেনে নিয়েছে ওই লবি স্মিথ। থিওরিটা হোমসের মনে ধরেছে মনে হলো। সিগারেটের পর সিগারেট ধ্বংস করে চিন্তামগ্ন মুখে তন্ময় হয়ে বেশ কিছুক্ষণ ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত পায়চারি করলো। তারপর বলল, প্রফেসর কোরাম, বিউরোর মধ্যে কভার্ডে কি ছিল বলুন তো? চোরের উপকারে আসার মতো কিছু ছিল না। পারিবারিক কাগজপত্র, স্ত্রীর চিঠি, ইউনিভার্সিটির দেওয়া সম্মানপত্র, ডিপ্লোমার কাদা, এইসব। হ্যাঁ, চাবি, নিজেই দেখে আসুন। চাবিটা তুলে নিয়ে মুহূর্তের জন্য একবার দেখে নিল হোমস, তারপরই ফেরত দিয়ে দিল প্রফেসরের হাতে। না, বিউরো গেটে কিছু কাজ হবে বলে মনে হয় না আমার। আমি বরং বাগানে গিয়ে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ভেবে দেখি সমস্ত ব্যাপারটা। আপনার এই আত্মহত্যা থিওরি নিয়ে কিছু বলা দরকার। অনেক উৎপাত করে গেলাম, ক্ষমা করবেন প্রফেসর। লাঞ্চের আগে আর বিরক্ত করবো না আপনাকে। ঠিক 2টোর সময় আবার আসবো আমি। এর মধ্যে যদি কিছু ঘটে তো রিপোর্ট দিয়ে যাব। আশ্চর্য রকম অন্যমনস্ক দেখলাম হোমসকে। বেশ কিছুক্ষণ নীরবে আমরা পায়চারি করতে লাগলাম বাগানের পথের এই মোড় থেকে ও মোড় পর্যন্ত। তারপর আমি জিজ্ঞেস করলাম, সূত্র পেয়েছ নাকি? তা নির্ভর করছে আমি যে সিগারেটগুলো খেয়ে এলাম তার ওপর। এমনও হতে পারে যে আগাগোড়াই ভুল করছি আমি, কিন্তু সেটা করছে কি না ওই সিগারেটগুলোই আমায় দেখিয়ে দেবে। আমি বললাম, আরে হোমস, তুমি জানছো কি করে যে? আরে দাঁড়াও, নিজের চোখেই দেখবে সব, না হলে কোনো ক্ষতি নেই। চোখের ডাক্তারের ক্লু তো হাতেই রয়েছে, ফিরে এসে তাই দিয়েই কাজ চালানো যাবে এখন। কিন্তু সোজা পথ যখন দেখতে পেয়েছি তখন তার সুযোগ আমি নেবই। এই যে মিসেস মার্কার, মিনিট 5 কথা বলা যাবে? এর আগে আমি হয়তো বলে থাকতে পারি যে ইচ্ছে করলে আশ্চর্য উপায় মেয়েদের চিত্ত জয় করতে পারত হোমস, এবং অনায়াসে অতি অল্প সময়ের মধ্যে তাদের আস্থাভাজন হয়ে উঠত সে। এক্ষেত্রে 5 মিনিট বললেও দেখলাম তার অর্ধেক সময়ের মধ্যেই মিসেস মার্কারের বিশ্বাসের পাত্র হয়ে উঠেছে ও, এবং এমন ভাবে গল্প করতে শুরু করে দিয়েছে যেন কত বছর ধরেই তার সঙ্গে পরিচয় হোমসের। হ্যাঁ মিস্টার হোমস, আপনি যা বললেন তা সত্যি। দারুণ সিগারেট খান উনি, সারাদিন তো বটেই, এমনকি কখনো কখনো রাত্রেও। একদিন সকালে ওর ঘরটা আমি দেখছিলাম স্যার। কি বলবো, দেখলে পরে আপনারও মনে হতো যেন লন্ডনের কুয়াশা দেখছেন। বেচারি মিস্টার স্মিথও সিগারেট খেতেন, তবে প্রফেসরের মতো এতটা খারাপ স্মোকার উনি ছিলেন না। ওর স্বাস্থ্য, এত সিগারেট খেয়ে না জানি ওর স্বাস্থ্যের উন্নতি হয়েছে না অবনতি হয়েছে। কিন্তু এতে খিদে নষ্ট হয়ে যায় যে। তা হবে, আমি অবশ্য এসব কিছু বুঝি না স্যার। আমার তো মনে হয় খাওয়ার সময় খুব অল্প খান প্রফেসর, তাই নয় কি? ঠিক নেই, কখনো বেশি কখনো কম। আমি বাজি ফেলে বলতে পারি আজ সকালে ব্রেকফাস্ট উনি খাননি। তাছাড়া যে পরিমাণে সিগারেট খেতে দেখলাম, ওর পরে লাঞ্চ হবেন না।
সবই ভুল বললেন স্যার। আজ সকালেই তো আশ্চর্য রকমের বেশি ব্রেকফাস্ট খেয়েছেন উনি। এরকম খাওয়া খেতে আগে তাকে দেখেছি বলে তো মনে পড়ে না। লাঞ্চের জন্য একটা পুরো ডিশ ভর্তি কাটলেটের অর্ডারও করেছেন উনি। আমি তো নিজেই অবাক হয়ে গেছি ওর খাওয়া দেখে। গতকাল এ ঘরে এসে মেঝের উপর মিস্টার স্মিথের দেহ দেখার পর থেকে খাবারের দিকে তাকাতেও পারছি না আমি। যাকগে, সব রকম মিশিয়েই তো এই সংসার। তাই বুঝি এত কাণ্ডের পরেও খিদে মরতে দেননি প্রফেসর। সারা সকালটা বাগানে হাওয়া খেয়েই কাটিয়ে দিলাম। স্ট্যানলি হপকিন্স গ্রামে গেছিল। আগের দিন সকালে চ্যাথাম রোডে একজন অজ্ঞাত স্ত্রীলোককে কয়েকজন ছেলে মেয়ে দেখেছিল এমন একটা গুজব ছড়িয়ে পড়ায় খোঁজ করতে গেছিল ও। আর আমার বন্ধুটিকে দেখে মনে হচ্ছিল যেন তার সমস্ত উৎসাহ উদ্দীপনা এক ফুৎকারে মিলিয়ে গেছে শূন্যে। এরকম ভাবে মনমরা হয়ে কোনো কেস নাড়াচাড়া করতে ওকে আমি দেখিনি। এমনকি হপকিন্স এসে যখন খবর দিল যে হোমসের বর্ণনার সঙ্গে হুবহু মিলে যায় এমন একজন চশমা পরা স্ত্রীলোককে আগের দিন সকালে বাচ্চারা সত্যি সত্যি দেখেছে চ্যাথাম রোডে, তখনও তার মনে কোনো রকম নিবিড় আগ্রহের সঞ্চার হয়েছে বলে মনে হলো না। বরং তার বেশি মনোযোগ দেখা গেল সুজানের আনা খবরে। লাঞ্চের সময় সুজানই পরিবেশন করছিল আমাদের। নিজে থেকেই খবরটা দিল সে। গতকাল মিস্টার স্মিথ বোধহয় বেরিয়েছিল কিছুক্ষণের জন্যে। খুন হওয়ার আধ ঘন্টা আগে সে ফিরে এসেছিল। এ খবরের সঙ্গে আসল ঘটনার কি সম্পর্ক তা আমি বুঝতে পারলাম না, কিন্তু বেশ বুঝলাম আগে থেকেই মস্তিষ্কের মধ্যে গড়ে নেওয়া অসাধারণ ছকের মধ্যে এ খবরটাকেও বেমালুম জোড়া লাগিয়ে দিল হোমস। হঠাৎ চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে বাড়ির দিকে তাকালো। জেন্টলম্যান, 2টো বাজে। এবার ওপরে গিয়ে আমাদের প্রফেসর বন্ধুর সঙ্গে বসে এই ব্যাপারটার ফয়সলাটা করে ফেলা যাক। সবে লাঞ্চ শেষ করেছিলেন বৃদ্ধ প্রফেসর। খালি ডিশগুলো দেখেই বুঝলাম মিসেস মার্কার তার চমৎকার ক্ষুধা সম্পর্কে যে মন্তব্য করেছিলেন তা সত্য। ধবধবে সাদা কেশর দুলিয়ে ঝকঝকে চোখের জ্বলন্ত দৃষ্টি আমাদের ওপর রাখতেই তাকে দেখে মনে হলো যেন সত্যিই কোনো ঐন্দ্রজালিকের মূর্তি দেখছি। চিরন্তন সিগারেটটা তখনও ধোঁয়া ছড়াচ্ছিল তার মুখে। পোশাক পরিবর্তন করে আগুনের পাশে হাতলওয়ালা একটা চেয়ারে বসেছিলেন উনি। তারপর মিস্টার হোমস রহস্যের সমাধান করতে পারলেন বলে পাশের টেবিলে রাখা সিগারেটের মস্ত বড় টিনটা এগিয়ে দিলেন হোমসের পানে। সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দিল হোমস এবং হাতে ঠোকাঠুকি লেগে টেবিলের কিনারায় উল্টে গেল বাক্সটা। মিনিট খানেক কি মিনিট দুয়েকের জন্য প্রত্যেকেই হামাগুড়ি দিতে লাগলাম কার্পেটের ওপর এবং ছড়ানো সিগারেটগুলো উদ্ধার করে আনতে লাগলাম। উঠে দেখলাম চকচক করছে হোমসের 2 চোখ এবং রঙের ছোঁয়া লেগেছে গালে। হ্যাঁ, বলল হোমস, এই রহস্যের মর্মোদ্ঘাটন আমি করে ফেলেছি। সবিস্ময়ে তাকিয়ে রইলাম আমি আর স্ট্যানলি হপকিন্স। জিঘাংসার নিষ্ঠুর দাঁতখিচুনির মতোই একটা ছায়া দুলে উঠল বৃদ্ধ প্রফেসরের রুগ্ন মুখের রেখায় রেখায়। সত্যি বাগানের মধ্যে নাকি? না, এখানে। এখানে? কখন? এই মুহূর্তে। নিশ্চয়ই ঠাট্টা করছেন মিস্টার শার্লক হোমস। বলতে বাধ্য করছেন আমায়। এতখানি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এইভাবে আপনার কথা বলা শোভা পায় না। আমার যুক্তির মধ্যে প্রতিটি অংশ আমি নিজে জোড়া লাগিয়েছি এবং প্রতিটি জোর আমি পরখ করে দেখেছি। প্রফেসর কুরাম, আমার হিসেব নির্ভুল। আপনার মোটিভ কি অথবা এই অদ্ভুত ব্যাপারে কি কি চরিত্রে আপনি অভিনয় করেছেন তা এখনো বলতে পারছি না আমি, কিন্তু খুব সম্ভবত মিনিট কয়েকের মধ্যেই আপনার মুখেই তা শুনতে পাবো। এর মধ্যে অতীতের ঘটনাগুলো জোড়াতালি দিয়ে খাড়া করছি আপনার সামনে এবং করছি আপনারই ভালোর জন্য। সব শোনার পর ধরতে পারবেন কোন কোন তথ্যগুলো এখনো আমার দরকার। গতকাল আপনার পড়ার ঘরে প্রবেশ করেছিলেন এক ভদ্র মহিলা। আপনার বিরুদ্ধে রাখা বিশেষ কতগুলো দলিল দস্তাবেজ হস্তগত করার জন্যই তিনি এসেছিলেন। সঙ্গে এনেছিলেন তার নিজের চাবি। আপনার চাবি পরীক্ষা করে দেখলাম বার্নিশের ওপর আঁচড় কাটার যে সামান্য বিবর্ণতা ফুটে ওঠা উচিত আপনার চাবিতে তা নেই। কাজেই এই কাজে আপনি কোনো সাহায্য করেননি। প্রমাণ যা পাচ্ছি দেখে বুঝেছি উনি এসেছিলেন আপনার অজ্ঞাত সারে আপনার কোনো জিনিস সরিয়ে নিয়ে যেতে। কোটের ফাঁক দিয়ে ধোঁয়ার মেঘ ছাড়লেন প্রফেসর। বললেন, ভেরি ইন্টারেস্টিং। আর কিছু বলার আছে আপনার? ভদ্র মহিলার অস্তিত্ব যখন আবিষ্কার করেছেন তখন তিনি গেলেন কোথায় তাও নিশ্চয়ই বলতে পারবেন। চেষ্টা করব। প্রথমেই বলি, আপনার সেক্রেটারি তাকে পাকড়াও করতেই উনি তার কবলমুক্ত হওয়ার জন্য তাকে ছুরি মারেন। এই বিপর্যয়কে একটা শোচনীয় দুর্ঘটনা ছাড়া আর কিছু বলতে রাজি নই আমি, কারণ আমার বিশ্বাস এরকম মারাত্মক চোট দেওয়ার ইচ্ছে নিয়ে ছুরি চালাননি ভদ্রমহিলা। গুপ্তহত্যা যে করতে আসে সে কখনো খালি হাতে আসে না, অস্ত্র নিয়েই আসে। আর এই খুন খারাপি দেখেই দারুণ আতঙ্কে অভিভূত হয়ে পড়েন তিনি।
পাগলের মতো এই শোচনীয় জায়গা থেকে ছুটে বেরিয়ে যান বাইরে। কিন্তু দুর্ভাগ্যবশত ঝটাফটি করার সময় ওর চশমাটা খোয়া যায়। দৃষ্টিশক্তি তার অতি ক্ষীণ এবং দূরের জিনিস একেবারেই দেখতে পান না বললেই চলে। তাই চশমা হারিয়ে সত্যি অসহায় হয়ে পড়েন ভদ্রমহিলা। করিডোর দিয়ে দৌড়তে লাগলেন উনি। ভেবেছিলেন এই পথ দিয়েই ঘরে ঢুকেছিলেন আসবার সময়। একই রকম দেখতে নারকেল দড়ির বাদুর বিছানা ছিল দুটো করিডোরেই। যখন বুঝলেন যে ভুল পথে এসেছেন তখন খুবই দেরি হয়ে গেছে এবং পিছিয়ে যাওয়ার পথও বন্ধ। এরকম পরিস্থিতিতে কি করা উচিত তার? যে পথে এসেছেন সে পথে যাওয়া সম্ভব ছিল না। যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে থাকা নিরাপদ নয়। এগিয়ে যেতে হবে, যাই থাকুক সামনে। এগিয়ে গেলেন উনি। কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে একটা দরজা ঠেলে খুলে ফেলতেই এসে পড়লেন আপনার ঘরে। হাঁ করে বিস্ফারিত চোখে বিহবল ভাবে হোমসের পানে তাকিয়েছিলেন বৃদ্ধ প্রফেসর। বিস্ময় আর ভয় যেন পাশাপাশি কেটে বসে গিয়েছিল তার ভাবব্যঞ্জক মুখের রেখায়। হোমসের কথা ফুরোতেই জোর করে দুই কাঁধ ঝাঁকিয়ে হাসিতে ভেঙে পড়লেন উনি। চমৎকার মিস্টার হোমস, আগাগোড়া সুন্দর বলে গেলেন, কিন্তু আপনার এই অতি আশ্চর্য থিওরিতে ছোট্ট একটা কাঁটা থেকে গেছে যে আমি নিজে হাজির ছিলাম এ ঘরে। সারাদিনের মধ্যে একবারও বাইরে যাইনি। তা আমি জানি প্রফেসর কোরাম। তাই আপনি কি বলতে চাইছেন যে বিছানায় শুয়ে থেকেও ঘরে একজন মহিলা ঢুকেছিলেন কিনা তা আমি জানতে পারিনি? আমি তা বলিনি। আপনি জানতেন তিনি ঘরে ঢুকেছেন, তার সঙ্গে কথা বলেছিলেন, তাকে চিনতেও পেরেছিলেন আর তাকে গা ঢাকা দিতে সাহায্য করেছিলেন। আবার অট্টহাস্য করে উঠলেন প্রফেসর। বিছানা ছেড়ে দাঁড়িয়ে উঠেছিলেন উনি। কয়লার মতো জ্বলছিল তার দু চোখ। আপনি পাগল! চিৎকার করে ওঠেন তিনি। পাগলের মতো কথা বলছেন আপনি। আমি তাকে পালাতে সাহায্য করেছি। কোথায় তিনি? ওইখানে, বলে ঘরের কোণে একটা উঁচু বুককেসের দিকে আঙুল তুলে দেখালো হোমস। আর ভয়ের একটা স্রোত ভেসে গেল প্রফেসরের ভয়ঙ্কর মুখের ওপর দিয়ে। দুই হাত শূন্যে তুলে ধপ করে উনি বসে পড়লেন চেয়ারে। ঠিক সেই মুহূর্তে বোঁ করে একটা কবজার ওপর ঘুরে গেল বুককেসটা এবং তীর বেগে ঘরে ঢুকে পড়লেন একজন স্ত্রীলোক। আপনি ঠিক বলেছেন। অদ্ভুত বিদেশি গলায় চিৎকার করে উঠলেন মহিলা। আপনি ঠিক বলেছেন, এই যে আমি। ধুলোয় তিনি বাদামি হয়ে উঠেছিলেন। গোপন জায়গার দেওয়ালের মাকড়সার চালে আচ্ছন্ন হয়ে গেছিল আপাদ মস্তক। কালিজুলির ছাপ তার মুখেও লেগেছিল। কোনো মতেই সুশ্রী বলা চলে না তাকে। হোমস যেরকম বর্ণনা দিয়েছিল তার চেহারার, হুবহু সেসব বৈশিষ্ট্য দেখলাম তার দেহে, চোখে, মুখে। বাটির মধ্যে ছিল আরো একটি বৈশিষ্ট্য, দীর্ঘ আর জেদি ঠোঁট। খানিকটা স্বাভাবিক প্রায় অন্ধতার জন্যে আর খানিকটা অন্ধকার থেকে আলোয় বেরিয়ে আসার জন্য চোখ মিটমিট করে আশেপাশে তাকাচ্ছিলেন উনি। দেখতে চেষ্টা করছিলেন আমরা কে এবং কোথায় রয়েছি। এসব অসুবিধা থাকা সত্ত্বেও কিন্তু একটা বনেদিয়ানার ছাপ ফুটে উঠেছিল ভদ্রমহিলার চেহারায়। উদ্ধত চিবুকে সাহসিকতায় আর উন্নত শিরে। দেখলেই সম্ভ্রম বোধ জাগে, যেন বাধ্য করে শ্রদ্ধা আর প্রশংসা জানাতে। স্ট্যানলি হপকিন্স তার বাহুর ওপর হাত রেখে বন্দী হিসেবে দাবি করল তাকে, কিন্তু আলতোভাবে ওকে সরিয়ে দিলেন ভদ্রমহিলা। এমন কর্তৃত্বব্যঞ্জক মর্যাদার সঙ্গে সরিয়ে দিলেন যে অবাধ্য হতে সাহস করল না হপকিন্স। চেয়ারে এলিয়ে পড়েছিলেন বৃদ্ধ প্রফেসর। দারুণ আক্ষেপে কেঁপে কেঁপে উঠছিলেন তিনি। কুচকি উঠেছিল তার মুখের প্রতিটি মাংসপেশি। উদ্বিগ্ন চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন উনি ভদ্রমহিলার পানে। হ্যাঁ স্যার, আমি আপনার বন্দী, বললেন ভদ্রমহিলা। কবজির মধ্যে থেকে সব শুনেছি। আপনারা যা জেনেছেন তা সত্য। সব স্বীকার করছি আমি মেরে ফেলেছি যুবকটিকে। কিন্তু আপনাদের মধ্যে যিনি বললেন এ হত্যা নিছক দুর্ঘটনা, তার ভুল হয়নি। আমিও জানতাম না। যে জিনিসটা বাগিয়ে ধরেছিলাম তা একটা ছুরি। মরিয়া হয়ে টেবিলের ওপর থেকে যা হয় একটা তুলে নিয়ে ছেলেটিকে এক ঘা বসিয়ে দিয়ে ওর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চেয়েছিলাম আমি। যা বললাম তা সবই সত্যি। হোমস বলল, ম্যাডাম, আমি জানি আপনি সত্যি কথাই বলেছেন, কিন্তু আপনাকে মোটেই সুস্থ বলে মনে হচ্ছে না আমার। বিভৎস হয়ে উঠেছিল ভদ্রমহিলার মুখের রং। মুখের কালো ধুলোর স্তরের চেয়েও ভয়াবহ সে বর্ণ। বিছানার একপাশে বসে পড়ে বলে চললেন উনি, বেশিক্ষণ এখানে আমি থাকছি না, কিন্তু পুরো সত্যটা আপনাদের জানাতে চাই। আমি এই লোকটা স্ত্রী। এ কিন্তু ইংরেজ নয়, রাশিয়ান। ওর নাম আমি বলবো না। এই প্রথম নড়ে উঠলেন ভগবান তোমার ভালো করবেন, ভগবান তোমার ভালো করবেন। দুই চোখে
গভীর অবজ্ঞা নিয়ে প্রফেসরের পানে তাকালেন ভদ্রমহিলা। সার্জিয়াস, তোমার এই জঘন্য ঘৃণিত জীবনটাকে কেন এমন ভাবে আঁকড়ে ধরতে চাও বলো তো? এ জীবনে ক্ষতি করেছো অনেকের, কিন্তু ভালো করনি কারোরই, এমনকি তোমার নিজেরও নয়। যাই হোক, বিধাতার নির্ধারিত সময়ের আগে তোমার ওই অপলকা জীবন সূত্র ছিঁড়ে দেওয়ার কারণ হতে চাই না আমি। অভিশপ্ত এই বাড়ির চৌকাট পেরানোর পর থেকে যথেষ্ট নির্যাতন গেছে আমার আত্মার ওপর, কিন্তু তবুও আমায় সব বলতে হবে, তা না হলে দেরি হয়ে যাবে খুব। জেন্টলম্যান, আমি তো বললামই এই লোকটা স্ত্রী, আমি ওর বয়স তখন 50 আর আমি ছিলাম 20 বছরের একটা মূর্খ মেয়ে। তখনই বিয়ে হয় আমাদের, রাশিয়ার একটা শহরে, একটা ইউনিভার্সিটিতে। জায়গাটার নাম আমি বলবো না। ঈশ্বর তোমার মঙ্গল করুন। আবার পিটপিট করে ওঠেন বৃদ্ধ। আমরা ছিলাম সংস্কারক, বিপ্লবী, নিহিলিস্ট। ও ছিল, আমি ছিলাম, আরো অনেকে ছিল। তারপর একটা সময় এলো যখন আমরা প্রত্যেকেই ঝামেলায় জড়িয়ে পড়লাম। একজন পুলিশ অফিসার খুন হয়েছিল, গ্রেপ্তার হলো অনেকে, সাক্ষী সাবুদের দরকার হয়ে পড়লো। তখনই নিজের জীবন বাঁচাবার জন্য এবং বিস্তর পুরস্কারের লোভে আমার স্বামী তার নিজের স্ত্রী এবং সঙ্গীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। হ্যাঁ, ওর ওই স্বীকারোক্তির পর আমরা সবাই গ্রেপ্তার হলাম। কয়েকজন উঠলো ফাঁসিকাঠের মঞ্চে, আর কয়েকজন গেল সাইবেরিয়ায়। শেষের দলে আমি ছিলাম, কিন্তু যাবজ্জীবন মেয়াদ ছিল না আমার। নোংরা পথে পাওয়া সমস্ত অর্থ নিয়ে ইংল্যান্ডে চলে এলো আমার স্বামী। সেই থেকেই পরম শান্তিতে আছে এখানে। ও অবশ্য ভালো করে জানে, যেদিন ব্রাদারহুড জানতে পারবে ওর ঠিকানা, সেদিন থেকে 7টা দিনও যাবে না ন্যায় বিচারের দণ্ড ওর শিরে নেমে আসতে। এখনো কিন্তু ওর শয়তানির চূড়ান্ত দিকটা আমি আপনাদের বলিনি। অর্ডারের কমরেডদের মধ্যে একজন ছিল আমার প্রাণের বন্ধু। মহান, নিঃস্বার্থ আর প্রেমময় তার চরিত্র। এর কোনোটি কিন্তু অ্যানার স্বামীর নেই। জোর জবরদস্তি, জুলুমবাজিকে ঘৃণা করত সে, ভালোবাসত অহিংসাকে। হ্যাঁ, অপরাধী ছিলাম আমরা প্রত্যেকেই, অবশ্য যদি একে অপরাধ বলা যায়, কিন্তু সে নয়। এই পথ থেকে ফেরানোর জন্য চিঠি লিখত সে আমায়। এই চিঠিগুলোই বাঁচাতে পারত ওকে, আর পারত আমার ডায়েরিটা। আমার প্রতি তার মনোভাব, আমার আবেগ, অনুভূতি প্রতিদিন লিখে রাখতাম এই ডায়েরিতে। আর লিখতাম আমাদের প্রত্যেকের ব্যক্তিগত মতামত। ডায়েরি আর চিঠির তারা দুটোই খুঁজে বার করে নিজের কাছে রেখে দেয় আমার প্রতিদেবতা। শুধু রেখে দেওয়া নয়, একদম লুকিয়ে ফেলে এই দুটি জিনিস এবং আপ্রাণ চেষ্টা করে ওই যুবা পুরুষটির জীবন দ্বীপ নিভিয়ে দিতে, কিন্তু ব্যর্থ হয় সে। প্রাণে বেঁচে গেলেও মুক্তি পেল না অ্যালেক্সিস। তাকে পাঠানো হলো সাইবেরিয়ায়। সেইখানেই এখনো এই মুহূর্তে সে কাজ করে চলেছে একটা নুনের খনিতে। ভাবুন তো তার অবস্থাটা, শয়তান কোথাকার। এখন এই মুহূর্তে যার নাম উচ্চারণ করার যোগ্যতাও তোমার নেই, সেই অ্যালেক্সিস কৃতদাসের মতো গতর খাটিয়ে কোনো রকমে বেঁচে রয়েছে। আর তবুও কিনা তোমার জীবন আমার হাতের মুঠোয় থাকা সত্ত্বেও আমি তোমায় রেহাই দিচ্ছি। সিগারেটে টান মেরে বললেন বৃদ্ধ। তুমি তো চিরকালই এমনই মহিয়সী। উঠে দাঁড়িয়েছিলেন ভদ্রমহিলা, কিন্তু পরক্ষণেই একটা করুণ ছোট্ট চিৎকার জেগে ওঠে তার গলায়। ধপ করে তিনি আবার বসে পড়েন বিছানায়। বলেন, শেষ আমায় করতেই হবে। আমার মেয়াদ ফুরলে উঠে পড়ে লাগলাম ডায়েরি আর চিঠিগুলো উদ্ধারের কাজে। রাশিয়ান গভর্নমেন্টের কাছে দুটো জিনিস পাঠালেই হলো, তাহলেই খালাস পাবে আমার বন্ধুটি। আমার স্বামী যে ইংল্যান্ডে এসেছে তা আমি জানতাম। মাসের পর মাস তল্লাশি চালালাম, শেষকালে আবিষ্কার করলাম তার ঠিকানা। ডায়েরিটা যে এখনো তার কাছে আছে তা জেনেছিলাম সাইবেরিয়াতে থাকার সময় ওর একটা চিঠি পেয়ে। ডায়েরির পাতা থেকে কয়েকটা অংশ তুলে তিরস্কার করে চিঠিটা লিখেছিল আমায়। কিন্তু প্রতিহিংসা নেওয়ার প্রবৃত্তি যার এতখানি, সে যে নিজে থেকেই সুরসুর করে কোনো দিন ডায়েরিটা আমায় তুলে দেবে না তা আমি জানতাম। নিজেকেই তৎপর হয়ে সংগ্রহ করতে হবে সেটাও আমি জানতাম। এই উদ্দেশ্যেই একটা প্রাইভেট ডিটেকটিভ প্রতিষ্ঠান থেকে একজন এজেন্টকে নিযুক্ত করেছিলাম এ কাজের জন্য। সেক্রেটারি হয়ে সে এলো আমার বাড়িতে। সার্জিয়াস,
সে হলো তোমার দ্বিতীয় সেক্রেটারি। খুব তাড়াতাড়ি কাজ ছেড়ে দিয়েছিল সে। কাগজপত্র যে কভারে থাকে এ খবর সে সংগ্রহ করলো এবং চাবিটারও একটা ছাপ এনে দিল আমায়। এর বেশি এক পাও সে যেতে রাজি হলো না। বাড়ির একটা নকশাও সে আমায় দিয়েছিল আর বলেছিল দুপুরের আগে সব সময় ফাঁকা থাকে পড়ার ঘরটা। সে সময়ে সেক্রেটারি ব্যস্ত থাকে ওপরে, তাই শেষ পর্যন্ত সাহসে বুক বেঁধে নিজেই এসেছিলাম কাগজগুলো উদ্ধার করতে। সফলও হয়েছি, কিন্তু হায় রে, কি চরম মূল্যই দিতে হলো তার প্রতিদানে। কাগজগুলো সবে নিয়েছি, চাবি ঘুরিয়ে কভারটা বন্ধ করেছি, এমন সময় ছেলেটি চেপে ধরলো আমায়। সেদিন সকালেই তার সঙ্গে দেখা হয়েছিল আমার। রাস্তায় তার সঙ্গে দেখা হওয়ায় জিজ্ঞেস করেছিলাম প্রফেসর কোরাম থাকেন কোথায়। তখন জানতাম না যে সে এ বাড়িরই কর্মচারী। এক্স্যাক্টলি বলে ওঠে হোমস। বাড়ি ফিরে এসে সেক্রেটারি প্রফেসর কোরামকে জানালো রাস্তায় দেখা মেয়েটার কথা। তারপর শেষ নিঃশ্বাস ফেলার সময় এই খবরটাই সে পাঠাতে চেয়েছিল যে সেই মেয়েটি তাকে খুন করেছে, যে মেয়েটির কথা সে এই মাত্র আলোচনা করে এসেছে প্রফেসরের সঙ্গে। আমায় কথা বলতে দিন। আদেশের সুর ধ্বনিত হয়ে ওঠে ভদ্রমহিলার কণ্ঠে। যন্ত্রণায় কুঁচকে ওঠে তার মুখ। ও পড়ে যেতেই ঘর ছেড়ে ছুটে বেরিয়ে পড়লাম আমি। ফুল দরজা দিয়ে ঢুকে পড়লাম আমার স্বামীর ঘরে। ও চেয়েছিল আমায় ধরিয়ে দিতে, কিন্তু আমিও বুঝিয়ে দিলাম যে ও কাজটি করতে যাওয়ার আগে তার মনে রাখা উচিত যে তার জীবনও আমারই হাতে। আমাকে আইনের খপ্পরে দিলে আমিও তাকে সঁপে দেব ব্রাদারহুডের কবলে। আমি যে শুধু আমার জীবনের জন্যই বাঁচতে চেয়েছিলাম তা নয়, আমি আমার উদ্দেশ্য সিদ্ধ করতে চেয়েছিলাম। ও বুঝলো আমার যা কথা সেই কাজ। বুঝলো যে ওর অদৃষ্টও নির্ভর করছে আমার অদৃষ্টের ওপর। শুধু এই কারণেই আমায় আড়াল করতে চেয়েছিল, আর কোনো কারণের জন্য নয়। অন্ধকারাচ্ছন্ন একটা লুকোনোর জায়গায় আমাকে ঠেলেও ঢুকিয়ে দিল। পুরনো যুগের চিহ্ন এই খুবচি জায়গাটার হদিশ সে শুধু নিজে জানতো। নিজের ঘরে খাবার আনিয়ে খেত, তাই ওর খাবারের অংশ আমাকেও দিতে পেরেছিল। ঠিক ছিল যে পুলিশ বাড়ি ছেড়ে বিদায় হলে রাতের অন্ধকারে গা ঢাকা দেব আমি, আর কোনো দিন ফিরে আসবো না এই অঞ্চলে। কিন্তু জানি না কেন আমাদের প্ল্যান ফাঁস হয়ে গেল আপনার কাছে। পোশাকের ভেতর থেকে বুকের কাছে লুকোনো ছোট একটা প্যাকেট টেনে বার করলেন ভদ্রমহিলা। বললেন, এই আমার শেষ কথা। এই প্যাকেটের বিনিময়ে মুক্তি পাবে অ্যালেক্সিস। ন্যায় বিচারের প্রতি আপনার শ্রদ্ধা আর অনুরাগের বিশ্বাসেই এই জিনিস গচ্ছিত রাখলাম আপনার হাতে। নিন, রাশিয়ান এম্বাসিতে পৌঁছে দেবেন এই প্যাকেটটা। আমার আমার কর্তব্য শেষ হয়েছে। থামাও ওকে, চেঁচিয়ে উঠল হোমস। ঘরের মতো ঘরের মাঝ দিয়ে ছুটে গিয়ে ভদ্রমহিলার হাত থেকে ছিনিয়ে নিল ছোট্ট একটা শিশি। বড় দেরি হয়ে গেছে। বিছানার ওপর লুটিয়ে পড়তে পড়তে বললেন উনি। বড় দেরি হয়ে গেছে। গোপন স্থান ছেড়ে বেরিয়ে আসার আগেই বিষ খেয়েছি আমি। মাথাটা ঘুরছে। চললাম। প্যাকেটটার কথা স্মরণে রাখবেন স্যার, এ দায়িত্ব আপনার। শহরের পথে ফেরার সময় ট্রেনের মধ্যে বলল হোমস, খুবই সোজা কেসটা, কিন্তু কয়েকদিক দিয়ে বেশ শিক্ষামূলক। প্রথম থেকেই পুরোপুরিভাবে কেসটা নির্ভর করছিল ওই চশমাটার উপরে। কপাল ভালো, তাই মরার আগে চশমাটা ছিনিয়ে নিতে পেরেছিল স্মিথ। তা না হলে এই রহস্যের মর্মোদ্ঘাটন কোনোদিন সম্ভবত বলে মনে হয় না আমার। কাঁচ দুটোর শক্তি লক্ষ্য করেই বুঝেছিলাম এই চশমা যিনি ব্যবহার করেন তাকে প্রায় অন্ধ বললেই চলে, এবং চশমা ছাড়া তিনি নিতান্তই অসহায়। তাই তুমি যখন আমাকে বিশ্বাস করতে বললে যে এতটাই সরু এক ফালি ঘাসের ওপর দিয়ে গেছে অথচ একবারও ভুল পা ফেলেনি, তোমার মনে থাকতে পারে তখন আমি বলেছিলাম কাজটা সত্যি বড্ড অসাধারণ। মনে মনে কিন্তু আমি নিশ্চিত জানতাম যে এই কাজ একেবারেই অসম্ভব। তার আর একটা চশমা থাকলে অবশ্য আলাদা কথা, কিন্তু তা তো সম্ভব নয়। তাই ভদ্রমহিলা যে বাড়ির মধ্যেই আছেন এমন একটা হাইপোথেসিস বেশ গুরুত্ব নিয়ে ভাবতে শুরু করেছিলাম আমি। দুটো করিডোরে দেখলাম একই রকমের দেখতে নারকেল দড়ির মাদুর, তাই দেখে বুঝলাম পথ ভুল করা খুবই স্বাভাবিক তার পক্ষে। সেক্ষেত্রে তিনি যে প্রফেসরের ঘরে ঢুকেছেন তার না বললেও চলে, কি তাই তো? তাই প্রথম থেকেই রীতিমতো সজাগ হয়ে রইলাম। আমার ধারণা যাতে সত্য প্রমাণিত হয় এমন কোনো কিছু যাতে চোখ না এড়ায়, সতর্ক তথ্য চোখে, তাই সব দিক দেখতে লাগলাম। তন্ন তন্ন করে ঘরটাকে পরীক্ষা করে দেখছিলাম লুকুবার মতো কোনো জায়গা আছে কিনা।
সেটা জানার জন্য। কার্পেটটা একটানা পাতা এবং মেঝের সঙ্গে পেরেক দিয়ে আটা, তাই মেঝের ওপর চোরা দরজার সম্ভাবনা নাকচ করে দিলাম। বইগুলোর পেছনে ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকার জায়গা থাকলেও থাকতে পারে। জানেন তো, সেকেলে লাইব্রেরিতে এ ধরনের কায়দা হামেশাই দেখা যায়। দেখলাম মেঝের সব জায়গায় পর্বতমান বই, কিন্তু একটা বুককেসের সামনেটা একদম ফাঁকা। গোপন জায়গার দরজা হয়তো এইটাই, কিন্তু আমার সাহায্য হতে পারে এমন কোনো চিহ্ন দেখতে পেলাম না। তবে কার্পেটটার রং ম্যাটমেটে ধূসর বাদামি, আর এরকম রঙের কার্পেট পরীক্ষা করা খুব সহজ। তাই এমন চমৎকার সিগারেটগুলোর অনেকগুলো শেষ করে ফেললাম একটুখানি সময়ের মধ্যেই, আর ছাইটা ফেলতে লাগলাম সন্দেহজনক বুককেসটার সামনে সমস্ত জায়গাটার ওপর। কৌশলটা খুব সহজ, দারুণ কাজে লাগে। তারপর নিচে নেমে গেলাম। ওয়াটসন, তোমার সামনেই তো আমি প্রমাণ করলাম আমার ধারণা সত্য। প্রমাণ করলাম যে প্রফেসর কোরামের খাওয়ার পরিমাণ বেড়ে যাওয়াই স্বাভাবিক, তাই নাকি? তুমি অবশ্য আমার কথার এলোমেলো ধরন থেকে কিছুই বুঝে উঠতে পারোনি। আবার আমরা গেলাম ওপরের তলায়। সিগারেটের বাক্স উল্টে দিয়ে খুব কাছ থেকে ভালো করে দেখে নিলাম মেঝেটার অবস্থা। সিগারেটের ছাইয়ের চিহ্ন থেকে পরিষ্কার বুঝলাম আমাদের অবর্তমানে গোপন জায়গা থেকে বেরিয়ে এসেছিলেন ভদ্রমহিলা খাবার খেতে। এই জন্যেই প্রফেসরের এমন খিদে বেড়ে গিয়েছিল বলে মনে হয়েছিল মিসেস মার্কারের। আসলে তিনি দুজনের খাবার সাপ্লাই করছিলেন। হপকিন্স, শেরিং ক্রস তো এসে গেল, নিশ্চয়ই এখন হেডকোয়ার্টারে যাবে। ওয়াটসন, চলো, একটা গাড়ি নিয়ে তুমি আর আমি যাই রাশিয়ান এম্বাসিতে। I can feel it.